ব্রেস্টের এগেনস্টে বার্সা ধারণ করছে। হ্যান্সি ফ্লিকের প্লেয়ার্স আইডেন্টিফাইংটা খুব বেশি পরিমাণ কাজে দিছে গত ম্যাচটার হিসাব অনুযায়ী। গত ম্যাচটাতে যেইভাবে প্লেয়ার্সগুলোকে তিনি স্টার্ট করিয়েছেন কিংবা ব্যবহার করছেন, সব কিছুর হিসাব অনুযায়ী বলা যায় যে ওই প্লেয়ার্সের কাছ থেকে ভালো মানের মানে সাপ্লাই কিংবা তার যে কন্ট্রিবিউশনটা খুব ভালোভাবেই পাওয়া গেছে। তো এই যে ডিসিশনগুলা খুব ভালোভাবেই মানে ওয়ার্কআউট করছে, এইটার ফলেই আমার কাছে অনেকটাই মনে হয়েছে যে ম্যাচটা অনেকটাই বার্সেলোনার অনুকূলে থেকে স্মুথলি আগাইতেছে। তো আমরা ফ্রাঙ্কি ডিয়ংকে দেখছিলাম যে সে বেঞ্চ থেকে আসছে একদম 87 মিনিটসের দিকে। তো অনেকটা তার যেই এক্সপ্রেশনটা ছিল ওই সময়ে, ওইটা দেখে মনে হয়েছে যে সে এত বেশি সন্তুষ্ট না, তো বা তার যে মনোভাবটা ওই সময়ে আসার কারণে একটু মানে ডাউন মনে হয়েছিল। সে হয়তো আর একটু বেশি এক্সপেক্ট করছিল যে তাকে হয়তো পুরোই সেকেন্ড হাফটা অথবা অন্ততপক্ষে 30 মিনিটস প্রেফার করা হবে বা দেওয়া হবে। তো এমনটা হয় নাই। আমার কাছে মনে হয় যে এর পেছনে বার্সা যে এর আগের ম্যাচটা খেলছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, সরি, এর আগে যে খেলছিল মানে স্পেনিশ লা লিগার সেল্টা বিগোর এগেনস্টে, ওই ম্যাচটাতে মানে ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের যে অবস্থানটা খুব ভালোভাবেই সে পরিষ্কার অবস্থায় তুলে ধরতে পারছিল, বা ওই ম্যাচটা যে সে খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারছিল, সেইটা হয়নি। তো ওইটার ইনফ্লুয়েন্স আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে এসে পড়ছে, বা এই ম্যাচটাতে যে সে এত কম সময় পাইছে তার পেছনে ওই আগের ম্যাচটাই দায়ী বলেই মনে করতেছি। এই জন্য আমার কাছে মনে হয় যে প্লেয়ার্সরা যেই সময়টুকু পায় এই সময়েই নিজেদেরকে খুব ভালোভাবে তুলে ধরা দরকার, একদম রেসপন্সিবল থেকে একদম ফুল কনসেন্ট্রেশন রেখেই নিজের পারফরমেন্সটা ওইভাবে মানে স্টাবলিশ মাঠের মধ্যে করাটা দরকার যদি মিনিটটা বাড়াতে চাওয়া হয়। তো গত ম্যাচটার আগে ব্রেস্টের সাথে খেলার আগে সেল্টা বিগোর এগেইনস্টে জেরার্ড মার্টিন লেফট ব্যাক সাইডটাতে স্টার্ট করছিল। পরবর্তী সময় হেক্টর ফোর্ডকে দেওয়া হয়। হেক্টর ফোর্ড আসার পরে যে জেরার্ড মার্টিন থেকেও ভালো করছিল সেইটা বলার সুযোগ নাই। তো এই কারণেই জেরার্ড মার্টিনকে আবার ব্রেস্টের এগেইনস্টে স্টার্ট করানো হয়। তো একদম শেষের দিকে গিয়ে মোটামুটি একদম, তো একদম শেষের দিকেই বলা যায় তারপরেই কি বালদেকে সাব করিয়ে দেয়া হয়। তো জেরার্ড মার্টিন যে এত লম্বা সময় খেলার সুযোগ পাইতেছে, তো সে গত ম্যাচটা ব্রেস্টের এগেনস্টে দারুণ করছে। এমনটাও হইতে পারে সামনের ম্যাচগুলোতে দেখা যাবে যে সে বালদের সাথে ফাইট দিচ্ছে পজিশনটা পাওয়ার জন্য। এইটা অবশ্য বার্সার জন্য ভালো যে প্লেয়ার্সগুলো অনেক বেশি ইতিবাচক থেকে পজিশনটা পাওয়ার জন্য কিংবা মিনিটটা বাড়ানোর জন্য তাদের খেলার, সেটার জন্য খুব বেশি পরিমাণ স্ট্রাগল করতেছে। এইটা অবশ্যই বার্সার ফিউচারের জন্য কিংবা সামনের আপকামিং যে টাইমগুলো আসতেছে ওইটার জন্য অনেক বেশি স্বস্তিদায়ক একটা বিষয় হবে বলে মনে করতেছি। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে বার্সা যতগুলা ম্যাচ খেলছে কিংবা যতগুলা পয়েন্ট বের করে নিছে, আমার কাছে মনে হয় যে বার্সা আজকে মানে এই সদ্য শেষ হওয়া ম্যাচটা এইখানে দারুণ করছে। মানে আগেরগুলোর সাথে তুলনা করতে চাই না, তবে বর্তমান হিসাব অনুযায়ী প্লেয়ার্সদের যেভাবে টিম ওয়ার্কটা বের হয়ে আসছে সেইটা অবশ্যই মানে প্রশংসার দাবি তো অবশ্যই রাখে। আর এইটা সামনের দিকে গিয়ে মানে সামনের যে ম্যাচগুলো আসতেছে ওইগুলাতে অনেক বেশি কাজে দিবে। প্লেয়ার ঠিকঠাক মতো যদি সেট করা যায় পজিশন অনুযায়ী, তাহলে ওইখান থেকে ভালো মানের আউটকাম বের হয়ে আসার সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হয়। তো এই বিষয়টা নিয়ে জেরার্ড মার্টিনের পজিশন কিংবা এই প্লেয়ার তার জায়গার সাথে কতটুকু পরিমাণ ফিট হতে পারতেছে বা পারবে, এটা নিয়ে অনেক ধরনের বিষয়াদি ছিল, যদিও এখন পর্যন্ত ওইভাবে বলার কোনো সুযোগ নেই যে সে এই পজিশনের সাথে একদম 100% ঠিকঠাক অবস্থানেই নিজেকে মানে রাখতেছে কিংবা রাখতে পারতেছে। তবে সামনে যেহেতু সময়গুলো আসতেছে, তাহলে বলা যায় যে ওইখানে সে যদি ঠিকঠাক মতো থাকতে পারে এই গত ম্যাচটার মতো ব্রেস্টের এগেনস্টে যেইভাবে খেলছে ঠিক সেইভাবে যদি সে থাকতে পারে, তাহলে হয়তো দেখা যাবে যে বালদে এর সাথে তার মানে ফাইটিংটা আরও ভালোভাবেই জমবে।
তো বালদে সে অবশ্যই অনেকটাই এক্সপেরিয়েন্স বেশি। যে জেরার্ড মার্টিনের তুলনায় বালদে এর এক্সপেরিয়েন্সটা অবশ্যই বেশি। তো যেহেতু জেরার্ড মার্টিন অপশনাল কিংবা মানে বালদে এর সাবস্টিটিউটের প্লেয়ার, তো সেক্ষেত্রে জেরার্ড মার্টিনকে তো অনেক বেশি কাজ করতে হবে যদি সে এই জায়গাটা নিতে চায়। তো এখন অবধি যে ওইভাবে কোনো কিছু বলার সুযোগ আছে সেটা মনে করছি না। তবে এই গত ম্যাচটাতে জেরার্ড মার্টিন সে ভালোই ছিল, তার অবস্থানটা মানে উন্নতি হয়েছে আগের ম্যাচগুলাতে। তো মানে আগে যে খেলার সুযোগ পাইছিল ওই সময়গুলাতে যে সে নিজেকে খুব ভালোভাবেই মানে উপস্থাপন বা সেট করতে পারতেছিল সেইটা মনে হচ্ছিল না। কুন্দে সে তার ওভারঅল জায়গাতেই আছে, সেটা খুব ভালোভাবেই দেখা যাইতেছে। তো কোচিং স্টাফরা অবশ্যই শেল্টা ভিগোর এগেনস্টে যেই ম্যাচটা গেছিলো ওইটার পরে অনেক বেশি মানে অনেক বেশি পরিমাণ কাজ করছেন কিংবা অনেক বেশি পরিমাণ মনোযোগ দিয়েছেন টিমের উপরে কীভাবে টিম ওয়ার্কটা বের করে আনা যায়, যেটা বার্সা মানে করে দেখিয়েছে ব্রেস্টের এগেনস্টে। ইয়ামাল ছিল না, তো ইয়ামাল না থাকার পরেও ফেরমিনকে দিয়ে স্টার্ট করানো হয়, অর্থাৎ সে উইঙ্গে স্টার্ট করে 4-3-3 ফরমেশনটা নিয়েই বার্সা নামছিল, যেইটা মানে অনেকটাই আমার কাছে প্রত্যাশিত ছিল এবং সেটাই হয়েছে। যদিও এর আগের ম্যাচটাতে 4-4-2 বা মিডে চারজনকে দেখা যায়। তো 4-4-2 যেই ফরমেশনটা বা মিডে চারজনকে নিয়ে নামাটা বার্সা যে ওই ম্যাচটাতে খুব ভালোভাবে ওয়ার্কআউট করতে মানে শেষ পর্যন্ত পারছিল সেইটা বলতে চাই না কিংবা বলার ওইভাবে সুযোগ নাই। কিন্তু 4-3-3 ফরমেশনটা ভালোভাবেই ওয়ার্ক করতেছে বার্সার সাথে, এইটা ওভারঅল যাইতেছে এবং এইটা সামনের দিকেও মানে হোল্ড করার দরকার হবে এবং এই অনুযায়ী যদি আগানো যায় তাহলে আমার কাছে মনে হয় যে সিজনের মাঝামাঝি থেকে মাঝামাঝি শেষ হওয়া পর্যন্ত যেই সময়টা ওইখানে গিয়ে পারফরমেন্সটা আর একটু হাই হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও ফরমেশনটা যে একই দ্বারায় সব সময় থাকার সুযোগ থাকবে সেটাও না, কারণ হচ্ছে প্লেয়ার্সরা তো কোন প্লেয়ার্স কখন সমস্যার কারণে কিংবা ইনজুরি এর কারণে মাঠের বাইরে চলে যায় কিংবা স্কোয়াডের বাইরে চলে যায়, তখন দেখা যাইতে পারে যে স্কোয়াড অনুযায়ী ফরমেশন সাজানো লাগতেছে, তো সেইটা একটা বিষয়। আর ফেরমিন গত ম্যাচটাতে ব্রেস্টের এগেনস্টে যে খুবই ইমপ্রেসিভ অবস্থায় ছিল বা সে যে খুব সলিড অবস্থায় ছিল সেইটা বলতে পারতেছি না, কারণ তার কাছে মানে কিছু সহজ সুযোগ ছিল যেগুলার অন্তত একটা সে নেট টাচ করতে পারতো, কিন্তু সেটা সে করতে পারে নাই। তার মানে তার ফিনিশিংয়ের যে বিষয়টা সেইটাতে খানিকটা হলেও মানে দুর্বলতা আছে, সমস্যা বলতে চাই না, ফিনিশিংয়ের জায়গাটাতে দুর্বলতা আছে যেইটা সে কাটিয়ে উঠাটা দরকার হবে। কারণ আমরা দেখতেছি যে উইঙ্গাররা বর্তমান সময়ের মডার্ন উইঙ্গাররা কিন্তু শুধু যে রানিং করার জন্য কিংবা বল সাপ্লাই করার জন্য কিংবা ক্রসিং করার জন্যই যে খুব বেশি সুনাম কামাইতেছে কিংবা বিখ্যাত হয়েছে তাও না, উইঙ্গাররা কিন্তু এখন অহরহ স্কোর করতেছে, যেটা মানে খুব সহজেই দেখা যায়। তো বর্তমানটা তো মানে বেশি ইম্পর্ট্যান্ট। তো ফেরমিন যদি সে এই টিমের সাথে সেট হইতে চায় কিংবা তার সময়টা আরেকটু বাড়াতে চায় তাহলে কিন্তু ফিনিশিং নিয়ে কাজ করা ছাড়া অন্য কোনো বিকল্প ওইভাবে নাই। কারণ একজন উইঙ্গার হয়েও যখন ভালো একটা ফিনিশিং করা সম্ভব হয় তখন কিন্তু মানে আলোচনায় আসতে কিংবা মানে স্কোয়াডের জায়গা পাওয়া না পাওয়া, স্টার্টিংয়ে জায়গা পাওয়া না পাওয়া কিংবা ওভারঅল মিনিট পাওয়া না পাওয়ার যে হিসাবটা সেটা অটোমেটিক্যালি সামনের দিকে আগানোর যেই হিসাবটা সেটা বাড়তে থাকে বলে মনে করতেছি। তো ফেরমিন গত ম্যাচটাতে যে খুবই ভালো অবস্থানে ছিল সেটা না, যদিও তাকে পরবর্তীতে সাবস্টিটিউট মানে করানো হয়। পাবলো গবিকে গত ম্যাচটাতে বেঞ্চ থেকে আসতে দেখা যায়, সে স্টার্ট করে নাই। দানি ওলমো ছিল, দানি ওলমো খুবই ভালো করছে, ভালো অবস্থানেই ছিল। পেদ্রি, দানি ওলমো আর মার্ক কাসাদো, এই তিনটার কারণে মিডফিল্ডটা অনেকটাই আয়ত্তে ছিল। এখানে যে ব্রেস্টের প্লেয়াররা খুব ভালোভাবে নিজেদেরকে সেট করতে পারতেছিল বা ওই মাঝখানে যে তারা বলটা রাখতেও পারতেছিল, ইভেন বলটা যে খুব ভালোভাবেই তারা টাচ করতে পারতেছিল সেটা হওয়ারও সুযোগ ওইভাবে
বার্সা তাদেরকে দেয় নাই। তো এর পেছনে অনেকটাই অবদান দানি ওলমো এর বলে মনে করতেছি। মার্কাসেদো পেদ্রি, অবশ্য ৩টা প্লেয়ারকেই এখানে বলতে হয়। বার্সা যখন 3টা মিডফিল্ড নিয়ে নামতেছে তখন কোলাবোরেশনটা খুব ভালোভাবেই হইতেছে। আমরা তো এর আগের ম্যাচে দেখছিলাম 4 জন নিয়ে নামছে। 4 জন নিয়ে নামার পরে যে একদম শেষ পর্যন্ত মানে শেষ পর্যন্ত রিদমটা যে একই ধারায় হল্ড করা গেছিল সেইটা হয়নি। তো শেষটা ভালো না হলে শুরুর ভালোটা তো ওইভাবে আসলে কাউন্ট করা সম্ভব হয় না। কারণ একটা তো কথাই আছে যে শেষ ভালো যার সব ভালো তার। এর আগের ম্যাচটাতে শেষের দিকে এসে গোল কনসিড করা হয় 2টা। তাহলে 2টা যদি মানে 2 গোলে এগিয়ে থাকার পরে 2টা কনসিড করে যখন অপোনেন্ট লেভেল করে ফেলে, তখন তো ওই ফরমেশন নিয়ে কিংবা ওই মিডে কয়জন ছিল বা কীরকম স্টাইলে খেলছে ওইগুলা নিয়ে তো মানে ওইগুলা নিয়ে তো আসলে কথা বলার মতো যে মন মানসিকতা সেটা তো ওইভাবে সামনে আসে না। কারণ কারণ যেইভাবে রেজাল্টটা ডাউন হয়েছে এইটার পরে তো আসলে মানে ফরমেশন কিংবা মিডের প্লেয়ার এইগুলা নিয়ে বিবেচনা করাটা এত বেশি মানে যুক্তিসঙ্গত হয় না। তো গত ম্যাচটাতে যেহেতু মিডফিল্ড ভালোভাবে ওয়ার্কআউট হয়েছে, শেষটাও ভালো, রেজাল্টটাও পক্ষে, 3টা পয়েন্টও বের হয়ে আসছে। চল তাহলে এগুলো বিবেচনা করে বলাই যায় যে 3টা মিডফিল্ড নিয়ে নামার পরে বার্সা তাদের পরিকল্পনা বাস্তবায়ন ঘটাতে এত বেশি সমস্যা হইতেছে না। আমার কাছে মনে হয় যে আমি একটু আগেই বলছি, আবারও বলতে চাই যে বার্সা যদি 3টা মিডফিল্ড নিয়ে কন্টিনিউ করে তাহলে এইটা অনেক বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে হ্যান্সি ফ্লিক তো মানে কিভাবে চাইবেন উনি অবশ্য বলছেন যে প্রেস কনফারেন্সে, গত ম্যাচটার আগের প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে এই টিমটা ইয়াং টিম, এইটা প্রসেসিংয়ের উপরেই আছে। অবশ্যই এটা সত্য, তিনি আগেও একবার বলছিলেন এই কথাটা। তো প্রসেসিংয়ের উপরে আছে এই জন্য ফ্লেক্সিবিলিটিটা তো উনি শো করতেই পারেন, কিন্তু এটা মাথায় রাখার দরকার যে মানে কোন ফরমেশনটা কিভাবে কাজ করতেছে অবশ্যই ওনার মাথায় আছে, কিন্তু সাধারণভাবে দেখাই যাইতেছে যে 3টা মিডফিল্ড নিয়ে নামার পরে বার্সা তাদের মানে আয়ত্তটা খুব ভালোভাবেই বজায় রাখতেছে কিংবা এরিয়াটা খুব ভালোভাবেই ঢেলে সাজানোর যে বিষয়টা সেটা দেখা যাইতেছে। বার্সা যখন আহ, গত এল ক্লাসিকো খেলছিল, ওইটা তো এভাবে ম্যাচ ছিল রিয়ালের মাঠে। তো রিয়াল মাদ্রিদের মাঠে যাওয়ার মানে স্টার্ট করছিল তো ওইখানে 3জন মিডফিল্ড, তো ওইখানেও কিন্তু ভালো একটা মানে ডমিনেটিং দেখা গেছে মিডফিল্ড থেকে, বা বার্সার দখলে পুরোই মিডফিল্ডটা ওভারঅল ছিল এবং শেষটাও তো ভালো। তাহলে গত ম্যাচটাও মানে 3টা মিডফিল্ড নিয়ে নামার পরে এর আগের ম্যাচের তুলনাটা সেল্টা ভিগোর তুলনায়ও বার্সা ধারণ করছে। তার মানে 3টা মিডফিল্ড খুব ভালোভাবেই কাজ করতেছে যদি সেটা ভালোভাবে মেনটেন করা যায় আর কি। তো আমার কাছে মনে হয় যে সামনের দিকেও গিয়ে এই ধারাটা যদি ধরে রাখা যায় আর 3টা মিডফিল্ড যেহেতু ওয়ার্কআউট করতেছে তাহলে সেইটাকে যদি প্রেফার করা যথাযথভাবে যায় তাহলে এখান থেকে আউটকাম আসার সম্ভাবনা এমনিতেই তৈরি হবে। আর যখন লামিন ফিরবে সামনের ম্যাচটাতে ফেরার সম্ভাবনা বেশি। তো সে যখন ফিরবে তখন তো ও মানে অটোমেটিক্যালি বলাই যায় যে 3টা মিডফিল্ড নিয়ে নামতে হবে, কারণ তখন তো এটাকে 3জনকে দেয়া লাগতেছে। লামিন যদি স্টার্ট করে রাফিনিয়া আর লেভানডস্কি, তাহলে তো ওই অ্যাটাক লাইনে 3জনই থাকলো, মাঝখানে 3জন নিতে হবে, তাহলেই মানে আগের অবস্থাটা আবার শো করবে। তো যখন ইয়ামাল ছিল না তখন দেখা গেছে যে একটা ম্যাচে 4জন মিডফিল্ড নিয়ে নামা লাগছিল বা নামতে হয়েছে। অবশ্য ওইটা একটা এক্সপেরিমেন্টেরও বিষয় হইতে পারে। তো বার্সা গত ম্যাচটাতে ব্রেস্টের এগেনস্টে ধারণ করছে, ওভারঅল টিম ওয়ার্কটা ভালো ছিল। ইনাকি পেইনার যে খুব বেশি কষ্ট করা লাগছিল সেটা মনে করছি না, কারণ ব্যাকলাইনে যেই 2জন সিবি আছে ইনিগো মার্তিনেজ কুবার্সি এরা খুবই সলিড ছিল। মানে খুব বেশি পরিমাণ ইনিগো থেকেও কুবার্সিকে খুব বেশি পরিমাণ অ্যালার্ট কিংবা খুব বেশি পরিমাণ মনোযোগী মনে হয়েছে, কারণ অনেক জায়গা কভার করতে দেখা গেছে। খালি চোখেই মানে দেখে বলতেছি সে এক্স্যাক্টলি কত কিলোমিটার মানে কভার করছে কুবার্সি সেইটা তো এই মুহূর্তে এখনও দেখি নাই। তবে তাকে মানে পুরো ম্যাচেই দেখা গেছে যে একদম মিডের সামনেও চলে আসতেছে, কিপারের কাছেও চলে যাইতেছে, সাইডের দিকে। অবশ্য এরকম আগেও দেখা গেছে, কিন্তু গত ম্যাচটাতে একটু বেশি অ্যাক্টিভ মানে দেখে মনে হয়েছে যে সে একটু বেশি অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এইটার কারণে গোলকিপার অনেক বেশি ফ্লেক্সিবল অবস্থায় ছিল। আর ব্রেস্টের প্লেয়াররা যে খুব বেশি পরিমাণ নিজেদেরকে
নিজেদের ফ্লেক্সিবিলিটিটা শো করে তারা অ্যাটাকটা ওইভাবে সাজাতে পারছিল সেইটাও মনে করতেছি না। তাদের কাছে অনেকটাই ডিফিকাল্ট ছিল এইটাকে টক্কর দিয়ে উঠাটা। অবশ্য বার্সা এর হোম ম্যাচ, এইখানে তো এত সহজে অপোনেন্ট তারা মানে মানে বিট বেদ করতে পারাটা এত মানে সহজ বিষয় না। অবশ্য সম্ভব, কারণ তার কারণ সব কিছুই মানে ফুটবলের তো সব কিছুই সম্ভব। তো তারা সেটা করতে পারেনি, এই জন্য বলতেছি এত সহজ ছিল না কিংবা কঠিনই ছিল। তো ব্যাকলাইনটা খুব ভালোভাবেই কাজ করছে, ব্যাকলাইনের সাথে জেরার্ড মার্টিনের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়তেছে, এইটা অবশ্যই বার্সার জন্য একটা সুবিধাজনক বিষয়। কারণ বালদে না থাকা অবস্থায় যখন জেরার্ড মার্টিন আসবে তখন দেখা যাবে যে বালদে এর অভাবটা ওইভাবে বোঝা যাইতেছে না। তো সেইটা অবশ্যই একটা প্রেফারেবল বিষয়, কিংবা এইটা অবশ্যই স্বস্তিদায়ক একটা বিষয় হবে বলে বলে মনে করতেছি। আর ফ্রাঙ্কি ডিয়ংয়ের মানে মাঝখানে যদি এবার আসি, ফ্রাঙ্কি ডিয়ংয়ের দিকটা আরও বেশি বিবেচনা করা উচিত মানে হ্যান্সি ফ্লিকের। যদি আরেকটু বেশি সময় দেওয়া যায় সেটা তার জন্য ভালো, কারণ এই মুহূর্তে ফ্রাঙ্কি ডিয়ংয়ের মনোবলটা চাঙ্গা রাখা বেশি দরকার। কারণ তাকে যদি 3 মিনিট আর 5 মিনিট প্রেফার করা হয় তাহলে কিন্তু মেন্টালিটির দিক থেকে একটা চাপ পড়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তো এই চাপটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে তার খেলায়। আমার কাছে মনে হয় যে তাকে একটু বেশি সময় বাড়িয়ে মানে দেয়া যেতে পারে তার মনোবলটা একটু মানে বৃদ্ধি করার জন্য। যদি সে স্ট্রেস ফিল করে তাহলে এইটা বার্সার জন্য কোনোভাবেই ভালো হবে না। কারণ বার্সার যে স্কোয়াডটা আছে বার্সার যে স্কোয়াডটা আছে এই স্কোয়াডের মধ্যে ফ্রাঙ্কি ডিয়ংয়ের আমার কাছে মনে হয় যে আমার কাছে না মানে এটা তো সত্য, ফ্রাঙ্কি ডিয়ংয়ের স্যালারিটা সবার থেকে উপরে। তো সে একজন এত ইম্পর্টেন্ট প্লেয়ার বার্সার জন্য, তার অবশ্যই মেন্টালিটির দিক থেকে স্ট্রেস ফ্রি থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা বার্সাকে অনেক বেশি স্বস্তি দিবে। তো তার দিকটা আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিক কিংবা কোচিং স্টাফদের আর একটু বেশি পরিমাণ ভাবা দরকার। গত ম্যাচটাতে তাকে আমরা দেখছি যে 87 মিনিটসে খুব সম্ভবত সে আসছিল, তাহলে ওভারঅল 3 মিনিট যদি 5 মিনিট বলি তার মানে 5 মিনিট সে অফিসিয়ালি খেলার সুযোগ পাইছে। তো এইটা তার জন্য কোনোভাবেই মানে সেও হয়তো এইটা তার মেনে নিতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু তার এটাও মাথায় রাখা দরকার যে সে এর আগের ম্যাচটাতে কীরকম করছিল, তার পারফরমেন্সটা তা মানে তাকে মানে তার মিনিটগুলা প্রেফার করতে অনেক বেশি হেল্প করবে। কারণ মিডিয়া অনেক বেশি কম্পিটিটিভ অবস্থা চলে আসছে বর্তমান সময়ে। মার্কাসাদো আসার পরে সে তার জায়গাটা অটোমেটিক্যালি তার কাছে নিয়ে নিছে বলেই মানে দেখাই যাইতেছে। পেদ্রি আসার পরে পেদ্রিও রুলিং করতেছে, এখানে গবি দানিয়েল এদের সাথে ফাইট দেওয়াটা মানে মানে ফ্রাঙ্কি ডিয়ংয়ের জন্য দিন দিন অনেক বেশি ইন্ট্রিকেট হয়ে যাইতেছে। তো দেখা যাবে যে হয়তো মানে এমন একটা সময় আসবে ফ্রাঙ্কি ডিয়ং তার জায়গাটা মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাইতে পারে যে ফ্রাঙ্কি ডিয়ং তার জায়গাটা অনেকটাই নষ্ট করার পথে কিংবা হারানোর পথে চলে যাওয়ারও সম্ভাবনা তৈরি হইতে পারে। কারণ ফ্রাঙ্কি ডিয়ং যে খুবই স্পিডি অবস্থায় বর্তমানে আছে সেইটা কিন্তু দেখা যাইতেছে না, কিন্তু ওভারঅল ডিয়ং তো সে অবশ্যই সে ইমপ্রেসিভ, কিংবা তার যে ট্যালেন্টটা তার যে যোগ্যতা সেইটা তো অনেকটাই স্কিলফুল, কিংবা এইটা তো অনেক ভালোই। কিন্তু বর্তমানটাই তো আসল, বর্তমানটাই তো বলবে যে কোন প্লেয়ারটা ম্যাচে কতটুকু পরিমাণ মিনিট পাবে না পাবে। বর্তমান সময়ে মার্ক কাসাদো যেইভাবে খেলতেছে তাকে তো সরানোর কোনো প্রশ্নই ওঠে না, তাকে সরালে আরও মিডে সমস্যা দেখা যেতে পারে। কিন্তু ফ্রাঙ্কি ডিয়ংয়ের বেলায় দেখা যাইতেছে যে বিষয়টা উল্টো হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে তার মনোবলটা আরও বাড়ানোর জন্য তাকে আরও বেশি মিনিট দেওয়াটা দরকার হবে। কারণ ফ্রাঙ্কি ডিয়ং যে প্লেয়ারটা এই প্লেয়ারটা সুস্থ থেকে মানে সুস্থ অবস্থায় আছে কিন্তু বেঞ্চে বসে আছে, সেটা সে কোনোভাবেই মেনে নেবে বলে আমার কাছে মনে হয় না। তো বার্সা গত ম্যাচটাতে মিডফিল্ডটা আমাকে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি সন্তোষজনক মনে হচ্ছে। কারণ মিডফিল্ডার দিকে আমি অনেকটাই মনোযোগী থাকি যে এই জায়গাটাতে আসলে কি হইতেছে। আমার কাছে মনে হয় যে মাঝখানটা যদি যে মানে মাঝখান যে টিমটা কন্ট্রোলে নিতে পারে তারা খেলার অর্ধেকটাই কন্ট্রোলে নেয়ার সক্ষমতা রাখে, যেটা বার্সা গত ম্যাচেও দেখিয়েছে। মাঝখানটা পেদ্রি তারপর মার্কাসাদো এরা যেইভাবে মানে প্যারাফ্রেজ করে খেলছে, এইটা তো অনেকটাই বলা যায় যে এখানে ব্রেস্টের প্লেয়াররা অনেকটাই অসহায় অবস্থায় ছিল। তো মাঝখানটা হইতেছে অনেকটাই ইম্পর্ট্যান্ট বিষয় আমার কাছে।
তো সেইটা দখলটা বার্সা গত ম্যাচে খুব ভালোভাবেই নিতে পারছিল। তো এই ধারাটা কিন্তু শুধু গত ম্যাচের জন্য মানে রাখলে হচ্ছে না, কারণ সামনের দিকে আরও ইম্পর্টেন্ট ম্যাচগুলো আছে, ওইখানে গিয়েও শো করতে হবে। এখন অবধি যে সিজনের মাঝামাঝি সময় চলে আসছে সেটা বলারও সুযোগ ওইভাবে নাই। তবে যেহেতু সময়গুলো সামনের দিকে আগাইতেছে এবং আরও মানে যত দিন যাইতেছে কম্পিটিটিভ ম্যাচগুলো আরও বেশি কম্পিটিটিভ হইতেছে, কারণ অপোনেন্ট তো আর মানে ছেড়ে কথা বলার কোনো সময় আসতেছে না, বরং আরও বেশি পরিমাণ চাপ দিয়ে রাখার মানে মুভমেন্টগুলা আস্তে আস্তে আগাইতেছে। তো বার্সাকে এখানে অনেক বেশি পরিমাণ সচেতন থাকতে হবে, কারণ একটা টিম যখন সিজনে মানে একটা টিম যখন সিজনে টাইটল জিততে চায়, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগ, তখন তো ওই টিমটাকে একদম সুতায় সুতায় কিংবা একদম মানে পয়েন্ট পয়েন্ট অনুযায়ী, কর্নার কর্নার অনুযায়ী সব দিকে সেট থেকে তারপরে খেলাটা পরিচালনা করতে হয়। তো গত ম্যাচটাতে বার্সা যেইভাবে খেলছে, আমার কাছে মনে হয় যে পুরাই দল হিসাবে খেলছে, যে এটা সামনের ম্যাচগুলোতে অনেক বেশি দরকার হবে। যখন টিম হিসাবে আত্মপ্রকাশ করা যায় এবং দলগত অবস্থায় খেলাটা শো করা যায়, তখন অপোনেন্টকে বিট করতে পারাটা এত আহামরি বিষয় হয় না। যখন ব্যাকলাইনে অর্থাৎ ডিফেন্সের সাথে কিপারের সম্পর্ক থাকে, মাঝখান থেকে ফাইনাল থার্ডে ভালো পরিমাণ সাপ্লাই যায়, কিংবা ফাইনাল থার্ডের সাথে মাঝখানের ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখন দেখা যায় যে একটা ধারা অনুযায়ী বলগুলা আপ ডাউন করতেছে। তো ফ্লাকচুয়েশনটা যখন খুবই মানে রিদমটা মেনটেন রেখে মানে চলতে থাকে বা কন্টিনিউ করতে থাকে, তখন দেখা যায় যে সেখান থেকে খেলার যেই কোয়ালিটিটা সেটা এমনিতেই বের হয়ে আসে, আর ওইটার কারণে অপোনেন্টকে কন্ট্রোলে রাখতে পারাটা অসম্ভব বিষয় হয় না। তো বার্সা গত ম্যাচটাতে দলগত অবস্থাতেই খেলছে, আমার কাছে মনে হয় যে এই ধারাটা চলমান থাকাটা অনেক বেশি দরকার হবে।